নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের মহিলাদের অনেকেরই আজকের যুগে বা আজকের দিনে দেরিতে প্রতিষ্ঠিত হতে হচ্ছে, আর সেই কারণে দেরিতে প্রতিষ্ঠিত হবার কারণে দেরিতে বিয়ে, দেরিতে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা এবং স্বভাবতই মা হতে গেলে অনেকটা বয়স কিন্তু এসে যাচ্ছে। এই পরিস্থিতিতে মা হবার ক্ষেত্রে অনেক রকম সমস্যা মহিলাদের দেখা দিচ্ছে। তাহলে বেশি বয়সে মা হতে গেলে আমাদেরকে কোন কোন বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা এসেছি অঙ্কুরন মেডিকেল সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়কে। নমস্কার স্যার, আরও একবার আমাদের অনুষ্ঠানে আসার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাবো। নমস্কার বন্ধুরা, আবার এসে গেলাম। এই যে আমার কন্যা প্রতিম সাথী, ও আমাকে ধরলে তো আমি আর বেরোতে পারি না, এই সারাদিন কাজের পরে ধরে ফেলেছে। খুব ভালো একটা প্রশ্ন করেছে, এই যে বেশি বয়সে মা হওয়া। আমি এই যখন অন্য ইন্ডাস্ট্রিতে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সবাই তো জানে ডাক্তার বিদ্যা, আমি হঠাৎ একদিন বলেছিলাম, এই দেখ 30 বছরের আগে যদি মা না হোস তাহলে আর আমার পেশেন্ট হওয়া যাবে না, এই কথাটা বলেছিলাম। তার মধ্যে এত অর্থনিহিত আছে, সেটা বুঝবার আছে। কেন না, ততক্ষণ ওই এগগুলো যার থেকে বাচ্চা হয়, সে ডিম্বাণু খুব ভালো কোয়ালিটিতে থাকে। 30 থেকে 35 ওগুলো কমতে থাকে, 35-এর ওপরে 35 থেকে 40 এগ কোয়ালিটি এবং কোয়ান্টিটি কটা আছে ভগবান তো ওপর থেকে দিয়ে পাঠিয়েছে, সীমিত সংখ্যক, ক্রমে কমতে থাকে। সেই কমতে থাকে এবং তার কোয়ালিটিটাও খারাপ হতে থাকে। এইটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। নিজে থেকে কেন প্রেগনেন্সি আসছে না? কতজন তো আসেন 38-39 বছর বয়সে, এতদিন চেষ্টা করছি, 4 বছর কেটে গেল ডাক্তারবাবু, একটু দেরিতে বিয়ে করেছি, তা আমার প্রেগনেন্সি আসছে না। না আসারই তো কথা, তখন মনে হয় আমার মুখের ওপর বলতে পারি না। তো কারণ হচ্ছে ওইটা, এই কোয়ালিটি। হয়তো দুটো একটা এগ বেরোচ্ছে, তার কোয়ালিটি আরও ভালো নয় যে সেটা ফার্টিলাইজড হবে, স্পার্মের সঙ্গে মিলবে এবং সেই প্রেগনেন্সিটা চলবে, সেটা হয় না। এইটা হয় না বলে আবার একটা দিকও খুলে গেছে। এক্ষুনি ম্যাডাম বলবে যে তাই বলে কি মেয়েরা ক্যারিয়ার করবে না? অফকোর্স করবে, নিশ্চয়ই করবে। এখন কিন্তু যেটা সম্ভব, এই এগগুলোকে প্রিজার্ভ করা। 30 বছর বয়সে যদি মনে হয় যে আমি কেরিয়ারটা করব, আমার আরও 7-8 বছর লেগে যাবে, কিংবা আমি পিএইচডি করছি, এসব লাগবে, তাহলে তুমি বাবা তোমার এগগুলো প্রিজার্ভ করো। ইট ইজ পসিবল। আমাদের এখানেই হয়, অঙ্কুরন ফার্টিলিটি সেন্টার এখানেই হয়। তো আমরা তখন সেটা কিন্তু অ্যাডভাইস করি। এমন কিছু ডিজিজ আছে যার ধরো একদম সমস্ত কেটেকুটে বাদ দিতে হবে, মলেই ফেরি। মোটামুটি ক্যান্সার হয়েছে, তার হয়তো 28 বছর বয়স, তার অপারেশন হবে, রেডিওথেরাপি হবে, এসব হবে, কিন্তু প্রেগনেন্সিটা হতে পারে। তার প্রেগনেন্সিটা হয়তো ওর ইউট্রাসটা যদি ভালো থাকে, ইউট্রাসটা কাজে লাগানো যাবে। এগগুলো কিন্তু আগেই আমরা প্রিজার্ভ করে নেব। আর এগগুলো প্রিজার্ভ করা থাকলে ওই এগ হাজব্যান্ডের সেমেন দিয়ে প্রেগনেন্সিটা, তখন হয়তো সারোগেসি করতে হতে পারে। একটা ইউট্রাসের দরকার শুধু, খুব সামান্য ব্যাপার, কিন্তু সহজভাবে বোঝাচ্ছি। তো এই জিনিসগুলো করা যায়। কেন? আরেকটা জিনিস খুব খেয়াল রাখতে হয়, বেশি বয়সে প্রেগনেন্সি যে নিজে থেকে হবে না তা নয়, হলেই কিন্তু সেটা হাই রিস্ক প্রেগনেন্সি। কারণ আমাদের দেশেও দেখা যায় যে ওই বয়সে, একটা বয়সের পরে, নিয়ারিং 40 ধরো, সেখানে থাইরয়েডের প্রবলেম, ব্লাড সুগারের প্রবলেম, ব্লাড প্রেশারের প্রবলেম, এগুলো ভীষণ বেশি দেখা যায়। কিন্তু এগুলো থাকলে কি আর মা হওয়া যাবে না? নিশ্চয়ই হওয়া যাবে, নিশ্চয়ই হওয়া যাবে। তার জন্য সেগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, তখন আমরা বলি প্রেগনেন্সির চেষ্টাই করবেন না, কারণ সেই প্রেগনেন্সিটা কিছুতেই ঠিকঠাক যাবে না। এইবার যদি দেখা যায় যে কোনো কিছুতেই নিজের থেকে প্রেগনেন্সি আসছে না, তখন কিন্তু এই আমাদের সাহায্য নেওয়া দরকার। সেইটাই ইনফার্টিলিটি, এবং সেই ক্ষেত্রে হয়তো টেস্ট টিউব বেবি ছাড়া আর কোনো গতি নেই। কেন বললাম না, হয়তো দুটো একটা এগ ভালো পাওয়া যাবে,
টেস্ট টিউব বেবি করতে গেলে যেটা করতে হয়, ওভারিকে স্টিমুলেট করতে হয় হরমোন দিয়ে, আর আমরা চাই একসঙ্গে 5, 6, 7টা এগ কালেক্ট করতে। এইগুলো রেখে দিয়ে তার মধ্যে যে কটা ভালো সেগুলো রেখে হয়তো 2টো ফেলে দিতে হবে, 5টা থাকলো। এই 5টা স্পার্মের সঙ্গে মিশিয়ে ব্যাপারটা কিন্তু অন্যরকম। আপনারা ভাবেন টেস্ট টিউবে কিন্তু বাচ্চা বড় হয় না, একটা পেট্রি ডিশ, তাতে ওই ওভাম আর স্পার্ম ছেড়ে দেওয়া হয় একটা মিডিয়াতে, পরের দিন সকালে দেখা গেল কয়েকটাই 2টো হয়ে গেছে, মানে একটা ওভাম একটা স্পার্ম জুড়ে একটা 2টো সেল হয়েছে, সেটা 4টে সেল 8টা সেল হলো। তখন আমরা ইউট্রাসে বসিয়ে দিই। এইটা হচ্ছে সোজা কথায়, এইটাই হচ্ছে আইভিএফ প্রেগন্যান্সি। তখনও কি প্রবলেম হয়, তখন এই বয়সের পেশেন্টদের কাছ থেকে এগ যেমন সংখ্যায় কম পাওয়া যায়, সেরকম কিন্তু অত ভালো কোয়ালিটি হয় না। কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে একটা সাকসেসফুল প্রেগন্যান্সি হবে না। কোনো রকম একটা দেখলাম প্রেগন্যান্সি হয়েছে সেটা ইউট্রাসে দিয়ে দিলাম, সেটা তো ঠিক নয়, কারণ তার হার্টবিট আসবে না, সেটা কয়েকদিন বাদে নষ্ট হয়ে যাবেই। তো সেই রকম ক্ষেত্রে শুধু পয়সা নষ্ট আর লোক ঠকানো, সেটা করা উচিত নয়। তো এই জন্যেই আর কি বেশি বয়সের প্রেগন্যান্সির নিজে থেকে হলেই অসুবিধে, যদি আমরাও কিছু করতে চাই আইভিএফএটি তাতেও এই অসুবিধে। তখন কি হয়, যদি একদম কিছু না পাওয়া যায় তাহলে কি সে মা হতে পারবে না? তাও পারবে। এগ ডোনেশন নিতে হবে। এই এগটা নিতে হবে কারুর কাছ থেকে। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ভেরি স্ট্রিক্ট। এগ ডোনেশন, হ্যাঁ, তোমার জানাশোনা কারুর কাছ থেকে হতে পারে। যদি কেউ, আজকেই একজন পেশেন্টকে দেখেছি, তার দিদি লাইগেশন হয়ে গেছে, সে প্রশ্ন করলো লাইগেশন হয়ে গেলে কি এগ পাওয়া যাবে? নিশ্চয়ই, কারণ টিউবের সঙ্গে তো ওভারির কোনো সম্পর্ক নেই, এটা বুঝবার জিনিস। তা আমরা তো ওভারিটাকে স্টিমুলেট করে নেব, খুব ভালো কথা। কিন্তু একটা জিনিস জেনে রাখা উচিত, তোমার দিদি কিন্তু একবারই দিতে পারবে, আর আমরা 7টার বেশি এগ কালেক্ট করতে পারবো না। মানে আমরা যে স্টিমুলেট করব, ওভারটি থেকে ওভাম তৈরি করব, অনেকগুলো এগ রেখে দেবো না, 7টা অবধি লিমিট করে দিয়েছে গভর্নমেন্ট। সো এইগুলো মেনে আমাদের চলতে হবে, কিন্তু সম্ভব। তুমি যে প্রশ্নটা করলে সাথে, যে এই বয়সে কি হবে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রেগন্যান্সি, মানে নিজে থেকে হলো, আর একটা হলো যে আমরা চেষ্টা করে প্রেগন্যান্সিটাকে তাকে মানে তৈরি করতে সাহায্য করলাম। পাশাপাশি আপনি আরেকটা পদ্ধতি বললেন, যেটা এগ ফ্রিজিং। যেটা আগে বলেছি যে নিজের এগটা যদি রেখে দেওয়া হয়, যেটা আজকাল কিছু লোকে করেছেন, কিন্তু এখন কিন্তু এই অ্যাওয়ারনেসটা আসছে মানুষের মনে, যে ইয়েস, এগ ফ্রিজিংটা করে রাখলে নিজের এগটাই তখন ব্যবহার হবে, তখন আর খুঁজতে হবে না, ডোনারও খুঁজতে হবে না, আর মাথা হাত দিয়ে বসতে হবে না, উরি বাবা নয়, 1-2 এগ, ওটা কি ভালো হবে? তাহলে অনেক কিছু করা যাবে, সেটা করতে হবে, সেটা বুঝতে হবে। এবং সময় এসে গেছে, সবাইকে বলুন যে এটা সম্ভব, এটা যারা একটুখানি দেরিতে মা হতে চান তাদের পক্ষে সম্ভব এটা করা, এগ ফ্রিজিং করা উচিত। এইবারে শুধু প্রেগন্যান্সি হলে হবে না তো, সেই প্রেগন্যান্সিটা যাতে ঠিকঠাক যায় সেইটা দেখতে হবে। এমনিতেই আইভিএফ প্রেগন্যান্সি কিন্তু অন্যান্য প্রেগন্যান্সি থেকে একটু আলাদা মানে প্রেগন্যান্সিটা আলাদা নয়, আমাদের দেখাশোনাটা অনেক বেশি করতে হয়, কারণ এটাকেই আমরা বলি হাই রিস্ক প্রেগন্যান্সি, অনেক রিস্ক বেশি থাকে। সেই জন্যে গোড়া থেকেই আমরা দেখে নিই, প্রথম যখন এগটা ইউট্রাসে বসেছে, প্রথম ব্লাড টেস্ট করে দেখা গেল হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন একটা হরমোন, সেই লেভেলটা একটা পার্টিকুলার পর্যন্ত গেছে, লেভেল অবধি। উই আর ভেরি হ্যাপি যে প্রেগনেন্সিটা এসে গেছে। কিন্তু তখন আলট্রাসোনোগ্রাফিও করা হবে, একটা ছোট্ট স্যাক দেখা যাবে ইউট্রাসের মধ্যে, তার মধ্যে তক্ষুনি কোনো বাচ্চার হদিশ থাকবে না, আর একটু যখন বড় হবে তখন বাচ্চার হদিশটা পাওয়া যাবে। তারপরে হার্টবিটটা আসবে। এই বেবির হার্টবিটটা যখন আসে তখন আমরা অনেকটা নিশ্চিন্ত হই। আর এই প্রেগনেন্সিগুলোকে আমরা সবসময় নজরে রাখি যে নর্মাল প্রেগনেন্সি কিনা। যেহেতু বেশি বয়সে হচ্ছে, বেশি বয়সে প্রেগনেন্সির তো একটা প্রবলেম কনজেনিটাল ম্যালফরমেশন, মানে বাচ্চাগুলোর বিকলাঙ্গ হওয়া, সেইটা যাতে না হয় মানে যদি হয় তাহলে সেই প্রেগনেন্সিটাকে আমরা নিশ্চয়ই রাখবো না। সেটা তার পক্ষে, তার সমাজের পক্ষে, তার ফাইন্যান্সিয়াল সব দিক থেকে প্রবলেম। তো সেইটা কিন্তু দেখে নেওয়া সম্ভব, তাকে আমরা ফিটাল স্ক্রিনিং বলি, ডাবল মার্কার টেস্ট, আপনারা হয়তো অনেকে জানেন। তাছাড়াও কিন্তু অনেক কিছু হয়, একটা ব্লাড টেস্ট হয় NIPT বলে,
এগুলো জানবার দরকার, এগুলো কিন্তু হয়, এগুলো দরকার, এবং আপনাদের ডাক্তার হয়তো সেগুলো সাজেস্ট করবেন, যদি করেন তাহলে সেগুলো করবেন। তার থেকে জানা যায় যে বাচ্চাটা নর্মাল আছে। তারপরে তো সবথেকে ইম্পর্ট্যান্ট আমাদের হচ্ছে 18 থেকে 20 সপ্তাহের মধ্যে একটা স্ক্যান করে তখন দেখা হয়, অল আইভিএফ প্রেগনেন্সি করতেই হবে, যে সমস্ত অর্গ্যানগুলো দেখা হয়, প্রত্যেকটা অর্গ্যান বাচ্চাটা সে নর্মাল আছে। তারপর কি হয় না, যেটা দেখতে হয় এইগুলোতে ওই সার্ভাইকাল লেন্থটা যদি ছোটো হতে আরম্ভ করে তখনই মনে হয়, ভয় লাগে যে প্রিম্যাচিওর লেবার হবে। এই এত ভ্যালুয়েবল প্রেগনেন্সি, এত কাণ্ড হয়েছে, খরচের দিকটাও আছে, তো সেইটা যদি হয়, হাউ টু প্রিভেন্ট ইট। আমাদের এখানে অঙ্কুরণে এমন মেশিন আছে যে সফটওয়্যার বলে দেয় যে এই প্রেগনেন্সিটার কিন্তু বেশি রিস্ক আছে প্রিম্যাচিওর লেবার হওয়ার, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার, তাহলে অনেক আগে থেকে আমরা সাবধানতা নিতে পারি। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ, এবং এগুলো করা হয়। তো দ্বিতীয় আর তারপরের স্টেপ যেটা, যদি মনে হয় যে বাচ্চার হার্টটাও দেখে নেওয়া উচিত, ইট ইজ পসিবল, আজকালকার দিনে সম্ভব, যে কার্ডিয়াক ইকোকার্ডিওগ্রাম, ফিটাল ইকোকার্ডিওগ্রাম 24 সপ্তাহে সেটা করা হয়, ফিটাল ইকোকার্ডিওগ্রাম। তারপরে 28 সপ্তাহ থেকে এই রকম পেশেন্টগুলোকে 2 সপ্তাহ অন্তর কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। স্পেশালি কী জন্যে? ডপলার স্টাডি। ডপলারে কী হবে না, কীরকম ব্লাড ফ্লোটা যাচ্ছে বাচ্চার মধ্যে, এবং সেইটা ঠিকমতো যদি থাকে, এবং বাচ্চার গ্রোথ প্যাটার্ন কীরকম হচ্ছে, এই সব জিনিসগুলো আমরা জানতে পারবো। এই জানাটা খুব দরকার আছে। এখন তুমি জানোই যে যদি আমরা 32 সপ্তাহটা ক্রস করে যাই না, সে বাচ্চাকে বাঁচানো যায়। আজকালকার দিনে আমাদের এনআইসিউ এত অ্যাডভান্সড হয়েছে, ইভেন কলকাতা শহরেও, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সারা পৃথিবীতেই, এবং ভারতবর্ষে খুবই উন্নত, তো সেই বাচ্চাগুলোকে বাঁচানো যায়। কিন্তু খুব আগে যদি হয়ে যায়, 28 সপ্তাহে বা 30 সপ্তাহে, খুব চান্স কম। আবার এটাও দেখতে হয়, যখন প্রিম্যাচিওর লেবার হয়ে যায়, বা প্রিম্যাচিওর মানে হয়ে যাবেই বাচ্চা, আমরা রাখতে পারছি না, তখন কিছু প্রিকশন নেবার আছে, যে নিউরোলজিক্যালি নার্ভাস সিস্টেম কোনো প্রবলেম যাতে বাচ্চাটা না হয়, তাই জন্য ম্যাক্সালভ দেওয়া হয় মাকে। এটা আগে যেমন শুধু ম্যাক্সালভ দেওয়া হতো, ওই এক্ল্যাম্পসিয়া হচ্ছে, দরকার হচ্ছে, তখন ম্যাক্সালভ দেওয়া হতো, এখন কিন্তু এইটা এসে গেছে, প্রোফিল্যাক্সিস ম্যাক্সালভ দেওয়া, কর্টিসন দেওয়া। একটা মাকে কর্টিসন দেওয়া হয় কেন না, বাচ্চার লাংসটা যাতে ঠিকমতো কাজ করে জন্মাবার পরে, কারণ প্রবলেম হয় তো বাচ্চার লাংসের প্রবলেম হয়। তো এই জিনিসগুলো, সব সাবধানতাগুলো নিয়ে একটা প্রেগনেন্সিকে ওই বয়সে, তুমি যে বয়সের কথা বলেছ, সেই বয়সে যদি আমরা ঠিকমতো নিয়ে যেতে পারি, নিশ্চয়ই একটা সুস্থ বাচ্চা মায়ের কোলে দেওয়া যায়। আমার জীবনে অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। স্যার, আরও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে অনেক মায়েরা প্রশ্ন করেন যে একবার তারা প্রেগনেন্ট হয়ে গেছেন, হয়তো বাচ্চাটা একটু বড় হয়েছে, মায়ের বয়সটাও একটু বেড়ে গেছে, এবার তারপর তারা যখন সেকেন্ড প্রেগনেন্সি নিতে চাইছেন, তখন আর তারা কনসিভ করতে পারছেন না। স্যার, এটা কেন হয়? এটা কেন হয় তো খুঁজে বার করতে হয়। আজকেও দেখেছি 3 জন পেশেন্ট, একজনের 17 বছরের একটি বাচ্চা আছে, তাদের এখনই মনে হয়েছে, তার বয়স এখন 38, তার মনে হচ্ছে যে এবার আমরা আরেকটি বাচ্চার জন্য চেষ্টা করব। তারা 6 মাস কিন্তু চেষ্টা করেছে, এবং তারা জানে কিভাবে প্রেগনেন্সি আসে। অনেকেই জানে না প্রেগনেন্সি কিভাবে আসে, হয়তো তো হাজব্যান্ড ওয়াইফ রিলেশনই ঠিক মতো হয়নি, এসে হাজির হয়েছে, আমাদের প্রেগনেন্সি হচ্ছে না, কিন্তু এটা এক্ষেত্রে তা নয়, তার একটি বাচ্চা আছে। এবং এবার আমাকে খুঁজে বার করতে হবে যে কেন। প্রথম কথা, হিস্ট্রি নিয়ে দেখতে হয় যে এই রকম ক্ষেত্রে অনেক সময় হয়, আর একটা প্রেগনেন্সি এসে গিয়েছিল, সেটাকে নষ্ট করিয়েছে। সেটা অনেক সময় এটা লোকে লুকোবার চেষ্টা করে। তো আমার অ্যাডভান্টেজ, আমার বয়সটা, বুড়ো হয়েছি, তো ওইগুলো এরকম কি হয়েছিল যদি হয়, তাহলে কিন্তু আমাদের ইউট্রাসের একটা মানে আল্ট্রাসোনোগ্রাফি, একটা স্যালাইন দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, তাকে বলি সিস, তাতে দেখা যায় যে টিউব দুটো খোলা আছে কেন। এই টিউব দুটো খোলা আছে সেটা দেখাটা খুব দরকার, কারণ প্রেগনেন্সি স্টার্টস ইন দ্য ফ্যালোপিয়ান টিউব। সেই টিউব ছাড়া প্রেগনেন্সি তো টেস্ট টিউব বেবি আপনাদের ভাষায়। তো ফ্যালোপিয়ান টিউব, সেই ফ্যালোপিয়ান টিউব দুটো ঠিক আছে কিনা, তখনই দেখা যায় ওভারি কীরকম আছে, ওভারিতে কতগুলো ফলিকল আছে, সবগুলোই দেখা সম্ভব, এবং এইগুলো দেখে নিতে হয়। রাদার দ্যান যে আপনার হচ্ছে না, এই একটা ওষুধ দিলাম খান,
সবাই একটা করে ওষুধ দিয়ে দিচ্ছে যে এগটা বেরোবে। এগটা বেরোনোই কি সব? দেয়ার আর সো মেনি আদার ফ্যাক্টরস। সব ভেবেচিন্তে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু প্রেগনেন্সিটা অনেক তাড়াতাড়ি আসে, সাকসেসটা তাড়াতাড়ি হয়। তাহলে দিনের পর দিন এটা করো ওটা করো করে বড্ড সময় নষ্ট হয়ে যায়। স্যার, আপনার কাছে একটা বিষয় প্রশ্ন করব, মানে একজন মা হবার আদর্শ বয়সটা কোনটা? আগেকার দিনে বড্ড তাড়াতাড়ি হতো, সেটাই বলছি। এখন বিয়ের বয়সটাই 18 হয়েছে। খুব তাড়াতাড়ি হলে আমি 20 বছরের মেয়েও আমার কাছে এসছে, আমি জিজ্ঞেস করি এত তাড়া কিসের? হ্যাঁ, আমার মনে হয় ওদের দেখো মানে পড়াশোনাটা কমপ্লিট হয়ে যায় বা কেউ যদি চাকরিতে ঢোকে 23-24 বছর বয়স হয়, কিন্তু এই শুড বি, যেটা সত্যি প্রথম শুরু করতেই যে কথাটা বললাম, আস্তে আস্তে বলেছিলাম 30-এর আগে কিন্তু প্রেগনেন্সির চান্সটা অনেক ভালো। আগেকার দিনে আমরা বলতাম 30-এর ওপর হলেই এল্ডারলি প্রাইমি, কথাটা খুব বিচ্ছিরি, এখন আর ইউজ করা হয় না। এল্ডারলি আবার কি? কিন্তু 30 বছরের আগের চান্সটা সেটা হচ্ছে সত্যি আইডিয়াল বয়স। 30 থেকে 35 তারপরে আমি বললাম সেটাও খারাপ নয়। সেই সময়েও কিন্তু এই কোয়ালিটি ভালো থাকে, বার করার সুবিধা হয়, একটু ওষুধ বিষুধ দিলেই প্রেগনেন্সি হয়। সবাইকে ঝাঁপিয়ে পড়ে যে ইনফার্টিলিটি ক্লিনিকে যেতেই হবে আর টেস্ট টিউব বেবি করতে হবে, এগুলো খুব ভুল ধারণা। কিন্তু তারপর থেকে সত্যি ডিফিকাল্ট হয়। তো ন্যাচুরালি 30-এর আগে ওই 23-24 থেকে 30 এটা হচ্ছে আইডিয়াল বয়স। স্যার, এই যে 23 থেকে 30 আপনি যে বয়সটা বললেন, এই বয়সের মধ্যেও কোনো কমপ্লিকেশনস হতে পারে অনেক মহিলা? নিশ্চয়ই, আজকালকার দিনে তো কমপ্লিকেশন মানে হচ্ছে, ধরো পলিসিস্টিক ওভারি নিয়ে প্রেগনেন্সি হয় অনেকের, হয় ওষুধ দিয়ে কিংবা নিজে থেকেই হয়ে গেল। কিন্তু পলিসিস্টিক ওভারি থাকলে চান্সেস অফ মিসক্যারেজ অ্যান্ড প্রিম্যাচুয়ার লেবার ইজ মোর। তাছাড়া যদি অ্যাসোসিয়েটেড আজকাল দিনে যা স্ট্রেস অ্যান্ড স্ট্রেন হয়েছে, তাতে ব্লাড প্রেশারের প্রবলেম দেখা যাচ্ছে। তুমি জানো তো আমরা রাজা একটা রোগে, ডায়াবেটিস মেলাইটাস, তো ন্যাচুরালি অনেক বাচ্চা মেয়ের ডায়াবেটিস দেখা যাচ্ছে। থাইরয়েড প্রবলেম ইজ র্যাম্প্যান্ট, ভীষণ রকম। খুব ভুল ধারণা আছে, আপনাদেরকে বলছি যে থাইরয়েড আছে প্রেগনেন্সিতে কী হবে, কিচ্ছু হয় না। প্রেগনেন্সিতে একটু ডোজটা হয়তো বেশি লাগে, বাচ্চার কোনো ক্ষতি হয় না, প্রেগনেন্সি ঠিক থাকে। অতএব সেটা ঠিক রাখতে হবে, থাইরয়েডের টেস্টটা করতে হবে। সেই জন্য ওই বয়সে হলেই যে একদম সব কিছু ঠিক থাকবে তা নয়, আমাদের দেখতে হবে সবটাই। আজকাল রুটিন প্রসিডিওর এগুলো দেখি। এবং একটা কথা, এই সুযোগ তুমি দিয়েছো বলে বলছি যে এই সুযোগে যাদের হয়নি, সব সময় থ্যালাসেমিয়া স্ক্রিনিংটা আমরা করে নিই। যখন কোনো মহিলা প্ল্যানিং করছেন যে এবার আমি মা হব, তখন তার কোন কোন দিকগুলোকে একটু মাথায় রেখে চলতে হবে? প্রথম কথা, তিনি যদি মোটা হন, এই হচ্ছে সুযোগ তার ওজন কমানোর, উঠে পড়ে লাগা। দ্বিতীয় কথা হচ্ছে ফুড হ্যাবিট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে ফুড হ্যাবিটে ওই জাঙ্ক ফুডগুলো বর্জন করা। তৃতীয় কথা হচ্ছে স্মোকিং যদি হয় এবং কফি ড্রিঙ্কিং যদি খুব বেশি হয়, সেইগুলোকে যত সম্ভব কমানো, স্মোকিংটাকে একবারে ছেড়ে দেওয়া। ফোর্থ হচ্ছে অ্যালকোহল টেকিং হয়তো সপ্তাহে 2 দিন চলতে পারে, প্রেগনেন্সি হলে সেটা বন্ধ করতে হবে। আর এইগুলো সমস্ত করে যদি মেনে চলা যায়, আউটকাম ইজ বেটার, প্রেগনেন্সি আউটকাম ইজ বেটার। অনেক ধন্যবাদ স্যার, আপনি এত সুন্দর করে আমাদের দর্শক বন্ধুদের বোঝালেন এবং আপনার প্রত্যেকটা উপদেশই আমাদের দর্শক বন্ধুদের কাছে ভীষণ গ্রহণযোগ্য। মানে তারা এতটাই উপকৃত হন, তারা আমাদের কমেন্ট বক্সে সবসময়ই বলেন যে স্যারের বারবার ভিডিও দিন, আমরা স্যারের কথা বারবার শুনতে চাই। তো আপনার বয়স এবং আপনার যে ভালোবাসা, আপনি একটু আগে বলছিলেন যে আমি কন্যা সমস্ত, আমি নিঃসন্দেহে, মানে আমি ধন্য যে আপনি আমাকে এই কথাটা বললেন যে আমি কন্যা সম, বাট আপনিও আমার পিতৃসম। তো সেই জন্য শুধু আমার পাশাপাশি যে সমস্ত মেয়েরা যাদের আপনি ট্রিটমেন্ট করে থাকেন, তাদের প্রত্যেককেই আপনি কন্যার মতোই দেখেন, সেটা আমি জানি। তো অনেক ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা আশা করব আগামী দিনেও আপনি আসবেন। আর দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের যে মতামত স্যার দিয়েছেন, এটা আপনারা মেনে চললে আপনারা আপনাদের সাফল্য বা লক্ষ্যে পৌঁছতে পারবেন। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।